স্বাস্থ্যের দুর্নীতি তদন্তে সাবেক ডিজির জিজ্ঞাসাবাদ চলছে। অক্সিজেন সিলিন্ডার ক্যানোলাকে কোভিড সামগ্রী মানে না কাস্টমস, সমন্বয়হীনতার মাশুল দিচ্ছে রোগীরা। ৯৫ সহকারী প্রকৌশলীর পদোন্নতি দিতে মরিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নিয়োগ বিধি সংস্কার না হওয়ায় সরাসরি ক্যাডারভুক্তের উদ্যোগ, সুযোগ নেই বলছে জনপ্রশাসন। এবং মহামারীতে ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজারে নেই পাইকার, বিপাকে চাষিরা। সংকটে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা, প্রণোদনা সহ এসএমই ঋণের আশ্বাস। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। কোভিড সুরক্ষা সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 11টায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলি। এছাড়া রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক পরিচালক ডাক্তার মোহাম্মদ আমিনুল হাসান সহ আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। এ বিষয়ে আগামীকাল জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে হবে সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে গত ২১ জুলাই পদত্যাগ করেন আবুল কালাম আজাদ। এই মুহূর্তে রাজধানীর দুদক কার্যালয়ে আছেন সেলিয়া সুলতানা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, এখন পর্যন্ত যদি জানাতে হয় সকাল 10টা থেকে সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডাক্তার আবুল কালাম আজাদকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আবুল কালাম আজাদের সাথে সাথে কিন্তু রিজেন্ট কাণ্ডের জন্য কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের দুজন কর্মকর্তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করার সময় কিন্তু দুপুর 1টা পর্যন্ত দেওয়া হয়েছে। আপনারা জানেন যে মাস্ক, পিপি এবং সুরক্ষা সামগ্রী কেনাকাটায় যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে, বিশেষ করে অতি মাত্রায় আসলে সুরক্ষা সামগ্রীগুলো কেনাকাটা করা হয়েছে এবং সেখানে মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে কোটি কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। তারই অংশ হিসেবে কিন্তু আবুল কালাম আজাদকে আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আগামীকাল কিন্তু রিজেন্ট হাসপাতাল, বিশেষ করে রিজেন্ট হাসপাতাল যেটি আসলে নিবন্ধন ছিল না, সে নিবন্ধনহীন একটি হাসপাতালের সাথে কিভাবে আসলে স্বাস্থ্য অধিদপ্তর চুক্তি স্বাক্ষর করে সে বিষয়ের প্রশ্নের জবাব দিতে কিন্তু আবুল কালাম আজাদকে আগামীকালও দুর্নীতি দমন কমিশনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। অর্থাৎ বলতে পারেন যে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন ডক্টর আবুল কালাম আজাদ। এবং আরও কিছু বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, শুধুমাত্র সুরক্ষা সামগ্রীর বিষয়ে, করোনা সুরক্ষা সামগ্রীর বিষয় নয়, জেকেজির বিষয়েও কিন্তু এখানে ডক্টর আবুল কালাম আজাদের বিরুদ্ধে কিন্তু প্রশ্নের আঙুল উঠেছে। তিনিও সেই বিষয়গুলোতে জানতেন বলে কিন্তু এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং সে বিষয়ে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা বা তলব করা হবে কিনা পরবর্তীতে সেটি আসলে পরে জানা যাবে। তবে আজ যতক্ষণ পর্যন্ত আসলে জিজ্ঞাসাবাদ হবে তার পরবর্তীতে আমরা ধারণা করছি তিনি আমাদের সাথে কথা বলবেন। বিশেষ করে আমরাও তাকে প্রশ্ন করব যে স্বাস্থ্য খাতের বিভিন্ন যে দুর্নীতিগুলো হয়েছে সে দুর্নীতিগুলোর যে প্রশ্নগুলো তার বিরুদ্ধে আঙ্গুল উঠেছে সে বিষয়গুলো আসলে তিনি কি প্রশ্নের জবাব দেন সেটি আসলে এখন দেখার বিষয়। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে দুর্নীতি দমন কমিশনের সামনে থেকে সর্বশেষ। স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি অনুসন্ধানে তদন্ত করছে দুদক, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার সেলিয়া সুলতানা। কাস্টমস, এনবিআর আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় বিমানবন্দরে দিনের পর দিন আটকে আছে হাইফ্লো নজেল ক্যানোলা। করোনা চিকিৎসায় হাসপাতালগুলোর প্রধান ভরসা এই চিকিৎসা সরঞ্জামকে চিকিৎসা সামগ্রী হিসেবে মানতে নারাজ কাস্টমস। অথচ মন্ত্রণালয়ের দাবি, চিঠি দিয়ে বিষয়টি এনবিআরকে অবহিত করলেও টনক নড়েনি তাদের। একই অবস্থা অক্সিজেন সিলিন্ডারের ক্ষেত্রেও। এতে করে বিপাকে আমদানিকারকরা, অন্যদিকে ব্যাহত হচ্ছে করোনা চিকিৎসা। রাশেদ লিমনের রিপোর্ট। করোনা চিকিৎসায় রোগীর জন্য সবচেয়ে বেশি দরকার পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ। আর এই কোভিডকালে এই প্রক্রিয়ার ত্রাতা হিসেবে কাজ করেছে হাইফ্লো নজেল ক্যানোলা। দেশে পর্যাপ্ত মজুদ না থাকায় দ্রুত আমদানির সিদ্ধান্ত নেয় সিএমএসডি। করোনার জন্য সরকার ঘোষিত বিশেষ সুবিধা অর্থাৎ শুল্কমুক্ত আমদানির কথা বলে সিএমএসডি কার্যাদেশ দিলেও এখন হাইফ্লো নজেল ক্যানোলাকে করোনা চিকিৎসা সামগ্রী হিসেবে বিবেচনা করেনি কাস্টম কর্তৃপক্ষ। মাননীয় প্রধানমন্ত্রী এটার ট্যাক্স রেট মওকুফ করেছেন কোভিড আইটেম হিসেবে, সেই অনুযায়ী আমরা প্রাইজিং করে এটার ওয়ার্ক অর্ডার পেয়েছি। কাস্টমসের সমস্যা হচ্ছে যে ওনারা বলতেছেন মিনিস্ট্রি থেকে যে অর্ডার আদেশটা দেওয়া হয়েছে এটা এখনো এনবিআর থেকে ওনাদের কাছে পাঠায়নি।
বিষয়টি নিয়ে আমদানিকারকরা সিএমএসডির দ্বারস্থ হলে তারা চিঠি দেয় মন্ত্রণালয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে এনবিআরকে মন্ত্রণালয় তাগিদ দিলেও তাতেও টনক নড়েনি কর্তৃপক্ষের। একই অবস্থা অক্সিজেন সিলিন্ডারের ক্ষেত্রেও। শুল্কমুক্ত কোটা অনুসারে দাম নির্ধারণ করে আমদানি করে এখন বিপাকে ব্যবসায়ীরা। সচিবালয় থেকে একটা চিঠি দিয়েছেন যতটুকু আমরা জানি, এটা ডিউটি ফ্রি করার জন্য। সেটা এখনো পর্যন্ত এনবিআর এটা অ্যাক্টিভ করে নাই। সময় সংবাদের সঙ্গে কথা হলে বিষয়টি আমলে নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন কাস্টমস কর্তৃপক্ষ। 9020 হবে না 9019 হবে, এটা নিয়ে বিতর্কটা। সকালে ওনাদের আসলে আমরা আবার দেখবো। আমি কালকে অলরেডি বলছি ওদেরকে যে কালকে সকালে তোমরা এই জাতীয় ফাইলগুলো আমার কাছে নিয়ে আসবে। কিন্তু আমি আপনাকে এটাও বলি, ন্যাশনাল ক্যানোলা 19 ডিউটি দিয়ে অনেকে নিয়ে গেছে। গত 22 মার্চ করোনা চিকিৎসা সামগ্রী সহ প্রয়োজনীয় সরঞ্জাম আমদানি শুল্কমুক্ত করে দেয় সরকার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নিয়ম নীতির তোয়াক্কা না করে 95 জন সহকারী প্রকৌশলীর পদোন্নতি চায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নির্বাহী প্রকৌশলী হিসেবে ক্যাডার ভুক্তির উদ্যোগ ভেস্তে যাওয়ার পরও অসাধ্য সাধনে তৎপরতা চলছে, নেওয়া হচ্ছে নতুন কৌশল। যদিও স্থানীয় সরকার সচিব বলছেন পদোন্নতি নয়, উদ্যোগ নেওয়া হয়েছে দীর্ঘদিনের জট খোলার। তবে বিধি লঙ্ঘন করে পদোন্নতির কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন জনপ্রশাসন সচিব। জুবায়ের ফয়সালের রিপোর্ট। স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পদে নন ক্যাডার কোনো কর্মকর্তা নিয়োগের সুযোগ নেই প্রচলিত চাকুরি বিধিতে। অথচ সে কাজটি করতে চায় অধিদপ্তর। এই পদোন্নতি বৈধ করতে 2019 সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাব পাঠায় ডিপিএইচই, কিন্তু 8 দফা নির্দেশনা দিয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় মন্ত্রণালয়। চিফ ইঞ্জিনিয়ার সাহেব তো বিভাগীয় প্রধান, তো উনি প্রস্তাব পাঠাচ্ছেন ওনাদের সুবিধা দেওয়ার জন্য। ডিগ্রি প্রকৌশলী একটি মামলা করে, ডিপ্লোমা প্রকৌশলী একটি মামলা করে, এই দুইটি মামলার কারণে ওরা পরবর্তীতে বাতিল হয়ে যায়। সে দফায় ব্যর্থ হলেও এবার কৌশল পাল্টেছে প্রতিষ্ঠানটি। 75টি শূন্য পদে 95 জনকে সরাসরি নির্বাহী প্রকৌশলী হিসেবে ক্যাডারভুক্ত করতে শুরু হয়েছে তোড়জোড়। তবে যোগ্যতা থাকলেও এবারও উপেক্ষিত ডিপ্লোমা সহকারী প্রকৌশলীরা। পূর্বে এই উদ্যোগের বিরোধিতা করলেও এবার তাতে সায় রয়েছে প্রধান প্রকৌশলীর। যদিও স্থানীয় সরকার সচিবের দাবি পদোন্নতি নয়, উদ্যোগ নেওয়া হয়েছে জট খোলার। 75টা নির্বাহী প্রকৌশলীর পোস্ট ফাঁকা আছে, আমরা 83 জনের নাম দিচ্ছি। নিয়ম বহির্ভূত কোনো কিছু করার সুযোগ নাই, কারণ এটা নিয়ে কোর্ট কাছারি অনেক কিছু আছে। আমরা তাদের দরখাস্তের ভিত্তিতেই আলোচনা করব যে এটা কতটুকু কি করা যায়। তারপর প্রমোশন দেওয়ার জন্য আমরা আলোচনা বসতেছি না এখানে। আমরা বসতেছি যে এখানে এই জটগুলো কেমনে ছোটা যায়। বিধি বহির্ভূত আবেদন ফেরত পাঠানোর পরও এমন উদ্যোগের ব্যাপারে আপত্তি জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব মনে করছেন নিয়ম না মানলে কার্যকর হবে না পদোন্নতি। পদোন্নতির জন্য সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে, এটি ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। যদি কোনো মন্ত্রণালয়ের কোনো বিভাগ এটি ব্যত্যয় করে তাহলে সেই পদোন্নতি কার্যকরী হওয়ার সম্ভাবনা থাকে না। বিধি মোতাবেক ক্যাডারভুক্তি ছাড়া কোনো সহকারী প্রকৌশলীরই সুযোগ নেই পদোন্নতির জন্য বাধ্যতামূলক সিনিয়র স্কেল পরীক্ষায় অংশ নেয়ার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এই বিষয়ে কথা বলতে সাভার থেকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। স্যার, আমরা দেখলাম প্রতিবেদনটিতে 95 জন সহকারী প্রকৌশলীর পদোন্নতিতে নিয়ম নীতির তোয়াক্কা করা হচ্ছে না, এরকম তো পদোন্নতির তো একটি নীতিমালা আছে, সেই নীতিমালার বাইরে আসলে এরকম বিতর্ক তৈরি হওয়ার সুযোগ কিভাবে দেখেন, বা সুযোগ তৈরি আছে কিনা? ধন্যবাদ। আমি যতটুকু বুঝি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটা ব্রিটিশ আমল থেকে সৃষ্টি হওয়া একটি প্রতিষ্ঠান, দীর্ঘদিনের প্রতিষ্ঠান, এবং তাদের তো নিয়োগগুলো পিএসসির মাধ্যমে হয়ে থাকে। পিএসসির মাধ্যমে যদি নিয়োগ হয় তার তো নিশ্চয়ই একটা ক্লিন এবং স্বচ্ছ প্রমোশন নীতিমালা থাকার কথা। তবে হ্যাঁ, মাঝে মধ্যে তারা প্রজেক্টের জন্য লোক নিয়োগ করে থাকেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে পারেন বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে পারেন। তো এখন ওদেরও তো একটা পদোন্নতি বা তাদের চাকরির বিধিমালা তো থাকবার কথা। এখন এত পুরনো প্রতিষ্ঠান, তো এইখানে এই অনিয়ম বা এরকম চাপাচাপি কেন হবে? এক্ষেত্রে একটা হচ্ছে, যারা চাকরিতে যোগদান করেছেন, যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের প্রমোশন একটা তাদের অধিকার। যখন সময় হবে তাদের অধিকার আছে, তো এবং সেটা যাতে লঙ্ঘিত না হয়
আবার অর্গানাইজেশনের নিয়ম নীতির ভিতরে যদি তারা রিক্রুট হয়ে থাকে, তাদের প্রমোশন নীতিমালার এটা সুষ্ঠু প্রয়োগ প্রয়োজন। আর যদি কোনো নিয়োগ টেম্পোরারি নিয়োগ হয়ে থাকে, তাদের আত্মীকরণের প্রশ্ন আসলে সেটা ডিফারেন্ট প্রশ্ন। তা এই জন্য এইসব প্রকৌশল প্রতিষ্ঠানগুলোতে অনেকগুলো পদ নিয়ে অতীতে এলজিডিতেও এরকম হয়েছে, এবং এখানেও যদি এটা হয়ে থাকে, এটা নতুন কিছু না। এটা একটা সুরাহার একটা পদ বের করা দরকার, কারণ যারা চাকরি করছে বা করে আসছেন, হয়তো এমনও হতে পারে 10 বছরের বেশিও অনেকে চাকরি করেছেন, তো তাদের একটা ক্যারিয়ার পাথরের প্রশ্ন আসে। তো এটা নিয়ম নীতি অনেক সময় অন্ধভাবে প্রয়োগ করা যায় না, অবস্থার পরিপ্রেক্ষিতে এগুলোকে অ্যাকোমোডেট করতে হয়। তা আমরা আশা করব যে এটা প্রতিষ্ঠান সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে, যাতে যারা চাকরি করছেন তাদের অধিকার লঙ্ঘিত না হয়, আবার অর্গানাইজেশনের নিয়ম নীতির ভিতরেও কাজগুলো হয়, সরকারের উপর অযথা চাপ প্রয়োগের কোনো অবকাশ সৃষ্টি না হয়, এসব দিকে নজর রাখতে হবে। স্যার, পদোন্নতিতে নিয়ম নীতি না মানা হলে তো যারা চাকরিতে আছেন অভ্যন্তরীণ একটা অসন্তোষ তৈরি হতে পারে, এবং সেই ক্ষেত্রে যার প্রভাবে স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হতে পারে সাধারণ মানুষ। তো আসলে এই যে বিষয়টা, যে নিয়ম মানার বিষয়টা আসলে কতটা জরুরি? পদোন্নতি হলে মানে প্রত্যেকেই একটা নির্দিষ্ট সময় পার করলে সবাই প্রমোশন পেয়ে যাবেন, এটা অনেক সময় হয় না। কারণ হচ্ছে এখানেও আবার নিয়ম নীতির প্রশ্ন আছে, যে তার কতটুকু দক্ষতা যোগ্যতা এগুলো আছে, কারা সততার সাথে কাজ করেছেন, অনেকগুলো বিষয় তাদের এসিআর টেসিআর আছে লেখা হয় এগুলো। সুতরাং এগুলো বিবেচনা করে সবাই একসাথে যোগদান করলেও তো একসাথে প্রমোশন হয় না। তো এখানে এটা অনিয়ম বলা যাবে না, এগুলো একটা নিয়মের অংশ। তো সুতরাং আমি জানি না ঠিক এখানকার অবস্থাটা কি এই মুহূর্তে, কিন্তু আমি বলছি যে কারো অবিচার যেন না হয়, সুবিচার যেন হয়, এবং আইনের শাসন যেন থাকে, সেটাই দেখার বিষয়। এক্ষেত্রে স্টাবলিশমেন্ট হয়তো অনেক দূরে বসে থাকেন, তারা এক ধরনের নিয়ম নীতির উপরে কথা বলেন। লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, তারা হয়তো এরা তাদের অধস্তন প্রতিষ্ঠান হিসেবে তারা অনেক বেশি ভালো জানেন। তারপরও এই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন প্রয়োজনীয় কাজে তাদের যে লোকগুলোকে তারা কাজে লাগান, তাদের মতামতটা কিন্তু গ্রহণ করতে হবে। আবার যারা বঞ্চিত হয়েছেন, তারা যদি এইভাবে বঞ্চিত হন বা যারা যদি বঞ্চিত ফিল করেন, তারা আদালতে যেতে পারবেন, এটা অবকাশ থাকবে। সুতরাং সবটা দেখেই সিদ্ধান্তে আসতে হবে। স্যার, এমনিতেই এই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যে কার্যক্রম, সেই কার্যক্রম আসলে জনগণের বা সাধারণ মানুষের সেবা নিশ্চিতে কতটুকু ভূমিকা রাখতে পারছে কার্যকরভাবে? এটা বিরাট প্রশ্ন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরটা যখন হয়, তখন এটা একমাত্র প্রতিষ্ঠান ছিল এইসব ক্ষেত্রে। পরবর্তী সময় যেটা হয়েছে, একই মন্ত্রণালয়ে এলজিডি হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এখন দুই অধিদপ্তরে কিন্তু একটা মিনিস্ট্রির অধীনে কাজ করে। এখন উপজেলাতে গেলে, উপজেলা পর্যন্ত যদি যান, তাহলে উপজেলা তাদের তো অপারেশনের সর্বশেষ জায়গা, ওখানেও দেখবেন যে দুইটা অফিস আলাদা আছে। তো এইখানে প্রশ্ন, আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর যে কাজ করতেন ট্র্যাডিশনালি, সেই কাজগুলো এখন অনেকেই করছেন, অনেক এনজিও করছেন, সরকার অন্য বিভাগ করছেন। সেই জন্য এই কাজটা ডাইলিউট হয়ে গেছে অনেকটা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কনক্রিট যে কাজ ছিল, সেই কাজটা এখন এটা করার ক্ষেত্রে মাঠে অনেক বেশি কম্পিটিশন। এনজিওরা করছেন, সরকারি অধিদপ্তর করছেন, ব্যক্তি উদ্যোগে হচ্ছে, কারণ শহরাঞ্চলে মিউনিসিপ্যালিটি এবং সিটি কর্পোরেশন করছেন। তো সুতরাং এইখানে আমার মনে হয় একটা বিশৃঙ্খলা আছে কাজের। সেই ক্ষেত্রে আমি অধিদপ্তরকে এককভাবে দোষ দিতে পারবো না, এটা পলিসির কারণ, এটা পরিবর্তিত সময়ের প্রয়োজন, সব মিলিয়ে। সেই জন্য যেটা সরকারকে এখন বলবো, যে এই ক্ষেত্রে শৃঙ্খলার জন্য, সরকারের ব্যয় সাশ্রয়ের জন্য, প্রশাসনের সুস্থতার জন্য একটা বিষয় ভাবতে পারে। আমরা অনেকদিন ধরে সাজেশন করেছি, সেটা হচ্ছে একটা মিনিস্ট্রির দুইটা পৃথক অধিদপ্তরের কোনো প্রয়োজন নেই। এই দুইটা অধিদপ্তরকে এখন দুইটাই সরকারি প্রতিষ্ঠান। একসময় এলজিডিটা প্রজেক্ট হিসেবে ছিল, এখন এটাও কিন্তু পূর্ণভাবে সরকারি প্রতিষ্ঠান। আর ডিপিএইচই তো আগে থেকে আছে। এখানে সুসামঞ্জস্য করে, একটা যৌক্তিকরণ করে, এটাকে আত্মীকরণ করে একটা একক প্রতিষ্ঠানে রূপান্তরের একটা প্রক্রিয়া শুরু করা দরকার। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একদম সময়ের শেষ দিকে চলে এসেছি আলোচনার। তো স্যার, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আরও কথা হবে। দর্শক, আমরা কথা বলছিলাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে, এবং সেই আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। করোনা মহামারীতে নানা প্রতিকূলতার মধ্যে মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 5.24%। মূল লক্ষ্যমাত্রার চেয়ে 2.96% কম হলেও পরিস্থিতি বিবেচনায় এটিকেই আশাব্যঞ্জক বলে মনে করছেন পরিকল্পনা মন্ত্রী। জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে মাথাপিছু
আয়ও বেড়ে $2,064 উন্নীত হয়েছে। অর্থনীতিতে স্বাভাবিক গতি আনতে কার্যকর পদক্ষেপ ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। 2019-20 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা ছিল 8.2%, কিন্তু কোভিড-19 মহামারীতে মার্চ থেকে জুন পর্যন্ত 4 মাস অর্থনৈতিক কর্মকাণ্ড কার্যত স্থবির ছিল। তাই বিশ্বব্যাংক ও IMF পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 2 থেকে 3% বেশি হবে না। দেশীয় গবেষণা প্রতিষ্ঠানগুলোরও পূর্বাভাস ছিল প্রবৃদ্ধি হবে 2.5%। পরিস্থিতি বিবেচনায় সরকারও লক্ষ্যমাত্রা কমিয়ে 5.2% নির্ধারণ করে। তবে বছর শেষে সব নেতিবাচক আশঙ্কাকে উড়িয়ে দিয়ে 5%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। অর্থনীতির বেশিরভাগ সূচকে নেতিবাচক ধারা থাকলেও বছরের শেষ দিকে পোশাক রপ্তানিতে গতি ফিরে। মহামারীতেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। 5.24, যেটা সম্মানজনক সংখ্যা বলে মনে করি। অন্যান্য আমাদের অঞ্চলের দেশের অর্জনের তুলনায় আমরা উপরেই আছি। এখন আমার দায়িত্ব হবে পরবর্তী যে বছর আমরা শুরু করলাম এতে বেরিয়ে আমরা পূর্বের যে লাইনে ছিলাম 8+, সেখানে আমাদেরকে যেতে হবে। চলতি বছরে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা ও অপচয় কমানোর পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। এই অস্বাভাবিক বছরে প্রবৃদ্ধি যথাযথ হওয়া সম্ভব হয়নি, কিন্তু আগামীতে দ্রুত আমাদের অর্থনৈতিক যে কার্যক্রম সেটাকে যথাসম্ভব স্বাভাবিক অবস্থায় নেয়ার জন্য প্রচেষ্টা দিতে হবে। এই সময় স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আমরা যতটা সম্ভব অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে যাব এবং অপচয় কম করব, অপ্রয়োজনীয় ব্যয় কম করব। 2020-21 অর্থ বছরেও 8.2% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরেছে সরকার। 2018-19 অর্থ বছরে বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ 8.15% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজারে দূর দূরান্তের পাইকার না আসায় বিপাকে পড়েছেন চাষিরা। সীমিত সংখ্যক পর্যটক আসায় সংকটে পড়েছেন পর্যটন কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারাও। ঝালকাঠি প্রতিনিধি পলাশ রায়ের তথ্য ও ছবিতে রিপোর্ট। ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি সহ আশেপাশের গ্রামে পেয়ারা মৌসুমকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও বসেছে ভাসমান পেয়ারা বাজার। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার বাজারে নেই দূর দূরান্তের পর্যাপ্ত পাইকারের আনাগোনা। আশপাশের স্বল্প সংখ্যক পাইকার আসলেও ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। বেচা কিনে খুবই লস, এই জন্য পয়সা তেমনটা উঠবে না। যারা বাগান কিনছে তারা লস খাবে। আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ, পেয়ারার দাম কম। এদিকে ভাসমান পেয়ারা বাজারের অপরূপ দৃশ্য উপভোগে করোনা পরিস্থিতির মধ্যেও ছুটির দিনে ভ্রমণ পিপাসুরা আসতে শুরু করেছেন। তবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। এইখানে যে ব্যাপারটা একটু গ্যাদারিং আছে, মাস্ক নেয় অনেক মানুষের মুখে। খুব আনন্দ করতেছি, এনজয় করতেছি, এই জন্য মাস্কটাকে আমরা মুখে পরি নেই। অন্যদিকে করোনার কারণে ভাসমান হোটেল আর নৌকা ভ্রমণের মতো পর্যটন কেন্দ্রিক ছোট ছোট ব্যবসা বন্ধ হয়ে গেছে। বন্ধ করে রাখা হয়েছে পেয়ারা পার্কও। ফলে ক্ষুদ্র ব্যবসায়ী আর উদ্যোক্তারা পড়েছেন আর্থিক সংকটে। করোনার কারণে আমার পার্কটা বন্ধ রাখতে হচ্ছে। এই ক্ষয়ক্ষতি আসলে আমার মতো একটা যুবক ছেলের কাছে কতটা দুর্বিষহ অবস্থা তা আসলে কাউকে ওইভাবে বুঝাতে পারবো কিনা বলতে পারতেছি না। জেলা প্রশাসক জানালেন পেয়ারা চাষিদের প্রণোদনার ব্যবস্থা করা হবে। আর করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি রক্ষায় ছুটির দিনে পেয়ারা বাজারে পরিচালনা করা হবে মোবাইল কোর্ট। সরকার যে প্রণোদনার ব্যবস্থা করেছে কৃষকদের জন্য, যে 4% ইন্টারেস্ট লোন নিয়ে, সেটা পেয়ারা চাষিদের বিবেচনা করা যাবে। তারা আবেদন করলে সেটা তারা পেতে পারে। যারা আবেদন করে তারা তাদের স্বাস্থ্য বিধি চলে এবং সেই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ নেব। জেলার সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের 15টি গ্রামে এবছর 530 হেক্টর জমিতে পেয়ারার ফলন হয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। কুষ্টিয়ায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 টাকা। এ নিয়ে চলতি বছরে 5 দফায় কেজিতে 10 টাকা বাড়ল চালের দাম। কুষ্টিয়ার চালের দাম নিয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার খাজানগর চালের মোকামে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায় খাজানগরে ঈদের পর থেকে, কোরবানি ঈদের পর থেকে কেজি প্রতি 1 থেকে 2 টাকা সব ধরনের চালের দামে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই কুষ্টিয়া খাজানগরের চালের দামের বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সারা বাংলাদেশে এই চালের বাজারে কিন্তু এর প্রভাব পড়েছে। তো সাধারণ ভোক্তা যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মূলত এই যে হঠাৎ করে চালের দাম বৃদ্ধি, যার কারণে তাদের যে মূল আয়, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু একটা বাড়তি চাপ পড়ছে। যার কারণে তারা আসলে এই চালের দামটা যাতে সরকার নিয়ন্ত্রণ রাখে সেই বিষয়ে আসলে তারা খেটে খাওয়া মানুষরা দাবি করে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে ভোক্তা যারা আছেন। তো আমি কুষ্টিয়ার খাজানগরে যারা
খুচরা চালের ব্যবসা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত চলতি বছরের জানুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কিন্তু 5 দফায় 10 টাকা চালের দাম বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় কিন্তু আসলে চালের দাম মাত্র 2 দফা কমেছে, কমে সেই চালের দাম কিন্তু 6 টাকা কেজি দরে কিন্তু এখনো বৃদ্ধি রয়ে গেছে, যার কারণে আসলে খুচরা বাজারে আসলে এর প্রভাব পড়ছে। এবং খুচরা ব্যবসায়ীরা আমাদেরকে জানান যে আসলে তারা আসলে চাল বিক্রি করে খুব বেশি লাভবান হতে পারছেন এবং তারা অধিকাংশ চাল ব্যবসায়ী কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো আমি কুষ্টিয়ার মিল মালিক যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়া অঞ্চলে যে চালের মিলগুলো রয়েছে সেই মিলগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নওগাঁ, দিনাজপুরে এবং সিলেট অঞ্চলে যেসব ধান রয়েছে সেই ধানের পরে কিন্তু নির্ভরশীল এবং এই ধানের প্রতি মনে 60 থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে কুষ্টিয়া খাজানগরের চালের মিলগুলোতে। তো কুষ্টিয়া আজকে চালের মিনিকেট চাল 51 টাকা দরে এবং বাসমতি চাল 55 টাকা দরে কিন্তু বিক্রি হয়েছে কুষ্টিয়া আজকে খাজানগরের এই চালের মুকামে। তো সবুজ কুষ্টিয়া চালের বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া থেকে চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী এস এম রাশেদ। করোনাকালে প্রায় 2,500 কোটি টাকা সমমূল্যের বিদেশি বিনিয়োগ পেল বঙ্গবন্ধু হাইটেক সিটি। মানুষের প্লাজমা থেকে ক্যান্সার ও এইডসের ওষুধ উৎপাদনে এই অর্থ বিনিয়োগ করবে অরিক্স বায়োটেক নামের একটি প্রতিষ্ঠান। প্রকল্পটি বাস্তবায়ন হলে 2,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। মহামারী করোনায় স্থবির দেশের শিল্প খাতের বিনিয়োগ, দিন দিন কমছে কর্মসংস্থান। এমন পরিস্থিতিতে বড় ধরনের বিদেশি বিনিয়োগ পেল কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় $300 মিলিয়ন বিনিয়োগ করবে অরিক্স বায়োটেক নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জানিয়েছে হাইটেক সিটিতে মানুষের দেহ থেকে বছরে 1200 টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্লান্ট নির্মাণ করা হবে। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আমরা বছরে 1200 টন মানুষের প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্লান্ট নির্মাণ করব, যার সাথে 20টি প্লাজমা সংগ্রহ স্টেশন সংযুক্ত থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যান্য উন্নত বিশ্বের মান বজায় রেখে ক্যান্সার ও এইডস, সার্স, ইনফ্লুয়েঞ্জা, পা ও মুখের বিভিন্ন সংক্রমণ সহ ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত রোগের বায়োটেক ওষুধ তৈরি হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, অরিক্স বায়োটেককে ব্লক 2-এ 25 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। অরিক্স যে $300 মিলিয়ন এখানে ইনভেস্ট করবে, সেখানে কিন্তু 2000 কর্মসংস্থান হবে, সেখানে কিন্তু সবই হবে জ্ঞানভিত্তিক কর্মসংস্থান। বর্তমানে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 37টি কোম্পানিকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে সেখানে 5টি কোম্পানি উৎপাদন শুরু করেছে। কর্মসংস্থান হয়েছে 13,000 মানুষের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো 2 সিরিজ গ্র্যান্ড কুপ নিয়ে এলো জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। শুক্রবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুপ 2 সিরিজ মডেলের গাড়িটির মোড়ক উন্মোচন করেন বিএমডব্লিউ গ্রুপের এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টোফার ওয়েনার। প্রধান অতিথির বক্তব্যে তিনি গাড়িটির উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন এক্সিকিউটিভ মোটরসের পরিচালন বিভাগের পরিচালক এম শামসুল আরিফিন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বাস্থ্যের দুর্নীতি তদন্তে সাবেক ডিজির জিজ্ঞাসাবাদ চলছে। অক্সিজেন সিলিন্ডার, ক্যানোলাকে কোভিড সামগ্রী মানে না কাস্টমস, সমন্বয়হীনতার মাসুল দিচ্ছে রোগীরা। 95 সহকারী প্রকৌশলীর পদোন্নতি দিতে মরিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নিয়োগ বিধি সংস্কার না হওয়ায় সরাসরি ক্যাডার ভুক্তের উদ্যোগ, সুযোগ নেই বলছে জনপ্রশাসন। এবং মহামারীতে ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজারে নেই পাইকার, বিপাকে চাষিরা, সংকটে ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তারা, প্রণোদনা সহ এসএমই ঋণের আশ্বাস। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।